নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। ভারতকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য, অর্থাৎ অষ্টলক্ষ্মী। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বাড়ছে জিএসডিপির হার, যা ভারতের উন্নয়নে পালন করছে অংশীদারের ভূমিকা। শনিবার উত্তর পূর্ব এনএসএস উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই উত্তর পূর্ব এনএসএস উৎসব। 27 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই এনএসএস উৎসবে যোগ দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের প্রতিনিধিরাও। ये अष्टलक्ष्मी जो हर स्टेट है हम लोग का नॉर्थ ईस्ट, सब मिलके भारत को आगे बढ़ाएंगे। और मैं समझता हूं कि आज अगर हम इकोनॉमिकल कंडीशन की बात करूं तो नॉर्थ ईस्टर्न में जिस तरह अभी इकोनॉमिकली जीएसडीपी जिस तरह बढ़ रहा है, ये पूरा देश के लिए एक पार्टनर बनेगा आने वाले दिन। ये एनएसएस का जो कार्यक्रम यहां पर हो रहा है, मैंने सुना, अभी मुझे बताया गया है, जो इन एवरी स्टेट इट वुड बी हेल्ड, नॉट ओनली हियर, इन अदर स्टेट ऑल्सो टाइम एंड अगेन इट वुड बी हेल्ड। तो हम लोग सब मिलके इस नॉर्थ ईस्टर्न रीजन को अच्छी तरह से हम लोग आगे बढ़ाएंगे। ये मैं समझता हूं कि ये आज का जो বিলম্বিত ন্যায় বিচার মানে ন্যায় বিচার অস্বীকার করা, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে বিচারকদের। শনিবার বহরমপুর মহকুমা আদালতের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জাজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিলম্বিত ন্যায় বিচার মানে ন্যায় বিচার অস্বীকার করা, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে বিচারকদের বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যারা জাজমেন্ট দিচ্ছেন, লার্নেড জাজেসরা বা অনারেবল জাজেসরা যখন জাজমেন্ট দেয়, ওরা কিন্তু ভার্ডিক্ট দেয়, জাজমেন্ট দেয়, পাশাপাশি কিন্তু জাজও করে। আমি মনে হয় যে যারা লার্নেড অ্যাডভোকেটরা যখন আসেন কোর্টে, যখন আসেন, উনাদেরও জাজ করেন যে প্রপারলি তারা দে আর প্রিপেয়ার্ড অর নট, এবং তাদের প্রিপারেশনের উপরে ওই জাজের উপরে জাজমেন্ট দেন, তবেই উনারা কিন্তু জাজমেন্টটা দেয়। এখানে যারা প্রায়শ আমরা শুনি যে অনেক সময় লার্নেড অ্যাডভোকেটরা প্রপারলি প্রিপারেশন করে আসেন না, টাইম নেয় ইত্যাদি প্রায়শ আমরা শুনি, যে কারণে আমাদের কাছেও খবর আসে। তো আমি সেটাই বলবো যে আমরা এটাও জানি এই কারণে কিন্তু অনেক দেরি হয় জাজমেন্ট দিতে। যখন এই কোর্টের মধ্যে আপনারা লার্নেড অ্যাডভোকেটরা আসেন, বিভিন্ন যারা অসহায় মানুষ আছে, বিপদে পড়লেই আপনাদের কাছে মানুষ আসে, তারা কিন্তু তাকিয়ে থাকে কবে আমার জাজমেন্টটা আসবে। তো দেখা গেল বছরের পর বছর যায়, তারপরও কোর্টের সেই চলছে, যে কারণে বলা হয় জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এটা যেন আমরা মানুষের জন্য আমরা কাজ করছি, আপনাদের উপরওয়ালাই আপনাদেরকে সেখানে বসিয়েছে, সুযোগ দিয়েছে, তো মানুষের স্বার্থে আরো যাতে খুব তাড়াতাড়ি যে আমাদের অনারেবল জাজেসরা আছেন আপনাদের জাজ করে প্রপারলি, কারণ আপনারা যে ইনফরমেশনগুলো আনবেন সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু জাজমেন্টটা হয়, এর বাইরে তো দেওয়া যাবে না, তার জন্য পরিশ্রমের প্রয়োজন, বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন নেওয়া দরকার। আজকাল তো নেটের যুগে আপনি এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউর হ্যান্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এখানে খুব ভালো, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে যেভাবে এক্সপেডাইট হয়েছে, কিছুদিন আমার জাস্টিস গৌর সাহেব বলছিলেন একদিন যে ত্রিপুরাতে যেভাবে এখন এক্সপেডাইট হয়েছে, যে প্রচুর জাজমেন্ট, সেটা কিন্তু আমি গুগলের মধ্যেও দেখেছি। আশা করি সেইভাবে আমাদের জাজমেন্টগুলো তাড়াতাড়ি যেন হয়, এটা কিন্তু আপনাদের উপরও
বিচার ব্যবস্থায় প্রায়শই হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। বিচার ব্যবস্থাকে স্বচ্ছতার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে হবে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরো ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়। এক তো পয়সা, বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়। উল্লেখ করা যেতে পারে, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে বিচারিক ক্ষমতা বিভাগে ভারতের ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে ত্রিপুরা। 10-এর মধ্যে 5.23 স্কোর করেছে ত্রিপুরা। বিচার ব্যবস্থার মূল স্তম্ভ বিচার বিভাগ, পুলিশ, কারাগার এবং আইনি সহায়তা এর উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করেছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ। বিধানসভায় দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যের বিভিন্ন আদালতগুলিতে বর্তমানে বকেয়া মামলার সংখ্যা প্রায় 50,000-এর উপর। রাজ্যের মোট 23টি মহকুমার মধ্যে 16টি মহকুমায় গড়ে তোলা হয়েছে মহকুমা আদালত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও, বিচারপতি টি অমরনাথ গৌর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম পে কমিশন এবং বকেয়া জিএর দাবি জানালো ত্রিপুরা স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানালো সংগঠন। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সময় লাগু করা হয়েছিল চতুর্থ বেতন কমিশন। এরপর থেকে ত্রিপুরায় আর কেউ লাগু করেননি বেতন কমিশন। তবে এবার ইতিহাস তৈরি করার সুযোগ রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এরকমটাই উল্লেখ করে ত্রিপুরা স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। Under the leadership of ex-Chief Minister ফরমার সুধীর রঞ্জন মজুমদার, যিনি এখন নেই, ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল 1988 সালে, এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই। এটা কতটা গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এরপর থেকে কিন্তু কোন সরকার, বামপন্থী সরকারগুলো 25 বছর চালিয়েছে, তারপরে এখন বিজেপি সরকার, আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি। আজকে একটা সুযোগ এসেছে, এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয়, তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। অক্টোবর মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিয়ে হুবহু অষ্টম পে কমিশনের জন্য রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা কমিটেড করার দাবিও জানিয়েছে ত্রিপুরা স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভাবে রাজ্যকে সমৃদ্ধশালী করতে গেলে রাজ্যের যে একটা বৃহৎ অংশের শিক্ষক কর্মচারী প্রায় 1,40,000, সেখানে পুলিশ থেকে টিএসআর থেকে শুরু করে রাজ্যের সমস্ত অংশের যারা আছেন কর্মচারী, অশিক্ষক, শিক্ষক, প্রত্যেকেরই লাভবান হবেন। সঙ্গে এই টাকা যে সেন্ট্রাল থেকে আসবে, এই টাকা কিন্তু রাজ্যের বাজারে খাটবে। বাজার উন্নত হলে রাজ্যের সমস্ত সেকশনের মানুষ সেখানে নিজেদেরকে উন্নত করতে পারবেন এবং বাজার অর্থনীতির ক্ষেত্রে তার প্রভাব বিশাল আকারে পড়বে। এবং তার একটা বিরাট সুযোগ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহাজির কাছে আছে। কারণ আর 3 মাস পরেই, আপনারা জানেন, 2 মাস পরে, বিশেষ করে অক্টোবরের 31 তারিখের মধ্যেই ওনাকে কমিটেড করতে হবে আমি কর্মচারী শিক্ষকদের জন্য কি করতে চাই। তারপরেই কিন্তু পে কমিশনের আন্ডারে চলে আসবে। 6 মাস বাকি থাকছে সেটা করতে হয়। তো আমি অনুরোধ করব, আমরা অনুরোধ করব রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার কাছে সুবর্ণ সুযোগ, আপনি আবারও ইতিহাস তৈরি করবেন এবং এই ইতিহাসের মাধ্যমে আপনার প্রমাণ করবেন আপনিও একদিন এক কর্মচারী হিসেবে রাজ্যে ছিলেন। তাই কর্মচারীদের দীর্ঘদিনের এই বঞ্চনা, শিক্ষকদের বঞ্চনা অচিরেই যেন আপনি নিরসন করেন, তার দাবি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা রাখছি। এবং আরেকটি কথা বলছি, এখানে শিক্ষা দপ্তরের আধিকারিকদের আমরা দৃষ্টি আকর্ষণ করব। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মহার্ঘ ভাতার ফারাক রয়েছে 22%। তা একসঙ্গে মিটিয়ে দেবার দাবি করেছে টেট শিক্ষকরা। এছাড়া টেট পরীক্ষা দিয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হতে হচ্ছে
স্থির বেতনে, যাকে অমানবিক বলে অভিযোগ করেছে স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পাশাপাশি গত 16 বছর ধরে যেখানে টিপিএসসি এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে তা যেন অবিলম্বে চালু করা হয়, তার দাবিও জানিয়েছে ত্রিপুরা স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 125তম সংশোধনীকে ট্রপ হিসেবে ব্যবহার করছে বিজেপি। এডিসি দিবস উদযাপন করতে গিয়ে এই অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 125তম সংবিধান সংশোধন নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। একে ভোটের টপ হিসেবে ব্যবহার করছে বিজেপি। শনিবার এডিসি দিবস উদযাপন করতে গিয়ে এই অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জনজাতিদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে ভারতীয় জনতা পার্টি বলেও এদিন অভিযোগ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সরাসরি এডিসির হাতে অর্থ প্রদানের বিষয়টিতে কংগ্রেস বরাবরই দাবি করে আসছে বলেও এদিন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। যে 125তম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে, এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া, যা বিগত 11 বছর বিজেপি শাসনে এটা অধরা, যারা এই নিয়ে রাজনীতিতে লিপ্ত হয়েছে। গত পরশুদিন দেখলাম রাজ্যের এই আদিবাসী দপ্তরের যিনি মন্ত্রী, উনি রাজ্যে দিল্লি থেকে ফিরে এসে বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাকি সলা পরামর্শ হয়েছে যে এটাকে ইস্যু বানাতে হবে। আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এটা বিজেপির নতুন কিছু নয়। ভারতবর্ষের 12 কোটি এই আদিবাসী জনগণ তারা এটা প্রত্যক্ষ করছে। কিন্তু এই উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর ভাষায় এটা বুঝলাম যে আরেকটা নির্বাচনী টুপ। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে এই ষড়যন্ত্রের যে পরিকল্পনা এটা গৃহীত হয়েছে এবং সেখানে আদিবাসীদের আবার তাদের ভাবাবেগকে কিভাবে কাজে লাগানো যায় ক্ষমতা দখলের জন্য। আদিবাসী উন্নয়ন মুখ্য নয়, ওই 125তম সংশোধনী, যে সংশোধনী ডক্টর মনমোহন সিং সংসদে নিয়ে এসেছিলেন, যা আজকে নির্বাচনী টুপ রূপে ব্যবহার করার জন্য এবং এই রাজ্যে এডিসিকে ডিরেক্ট ফান্ডিং, এটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এডিসিকে যদি সরাসরি অর্থ প্রদান করা না হয়, রাজ্য সরকারের হাতের পুতুল হিসাবে এডিসিকে ব্যবহার করা হলে আদিবাসীদের উন্নয়ন এটা কোনো অবস্থাতেই সম্ভব। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যগুলোর উপজাতি এলাকাগুলোতে প্রশাসনের জন্য একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি এবং জনজাতি গোষ্ঠীর অধিকার রক্ষা করার ক্ষেত্রে 125তম সংবিধান সংশোধন গুরুত্বপূর্ণ। এই সংশোধনের লক্ষ্য হল সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে থাকা রাজ্যগুলির উপজাতীয় অঞ্চলগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন বাড়ানো এবং তাদের উন্নয়ন নিশ্চিত করা। 2020 সালে স্বরাষ্ট্র বিষয়ক বিভাগীয় সম্পর্কিত স্থায়ী কমিটি একাধিক বিষয় তুলে ধরার কারণে সংবিধানের 125তম সংশোধনী বিল 2019 এখনো পাস হয়নি পার্লামেন্টে। এই সমস্যাগুলি সমাধানের জন্য একটি নতুন প্যানেল গঠনের ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দলের প্রতিষ্ঠা দিবসে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে আগরতলায় র্যালি সংগঠিত করল আইপিএফটি। এদিন শহরের বোলচং স্কুল সংলগ্ন স্থানে আয়োজিত হয় দলের সমাবেশ। সরকার থেকেই পৃথক ত্রিপুরাল্যান্ডের মূল দাবিকে সামনে রেখে র্যালি এবং সমাবেশ সংগঠিত করল বিজেপি সহযোগী আইপিএফটি দল। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন শহরের র্যালি সংগঠিত করে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি। 2016 সালে আইপিএফটি প্রতিষ্ঠিত হবার প্রায় 9 বছর পর পুনরায় আগরতলায় র্যালি সংগঠিত করা হয়েছে বলে এদিন জানিয়েছেন আইপিএফটির নেতৃত্ব তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পৃথক ত্রিপুরাল্যান্ডের মূল দাবি হলো এই র্যালির উদ্দেশ্য, জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2016 পরে আজকে 2025-এ আমরা আবার আগরতলা প্রায় বিগত 9 বছরের পরে আজকে আমাদের পার্টির মাননীয় সভাপতি, রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় নেতৃত্বে এই 2025 সনেও আমরা আবার প্রমাণিত করছে সারা রাজ্যের মানুষ আমাদের আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে যে তারা এক সময়ে আমাদের দলটাকে
দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে। শুধু দল নয়, আমাদের ত্রিপুরাল্যান্ড দাবিটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে। আজকে সারা রাজ্যের মানুষ আবার পুনরায় আমাদের দলের প্রতি এবং ত্রিপুরাল্যান্ড দাবির প্রতি সবাই আগরতলা থেকে সাবরুম, আগরতলা থেকে কাঞ্চনপুর, চারিদিক থেকে আজকে প্রায় হাজার হাজার মানুষ আজকে আমাদের এই জমায়েতে অংশগ্রহণ করছে। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ। 2009 সালে কংগ্রেসের শাখা সংগঠন আইএনপিটি থেকে পৃথক হয়ে আত্মপ্রকাশ করেছিল উপজাতি রাজনৈতিক দল আইপিএফটি। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো বিজেপির সাথে জোটবদ্ধ হয় আইপিএফটি এবং প্রতিদ্বন্দ্বিতা করা 8টি আসনে জয়লাভ করে, যেখানে মোট ভোটের 7.5% ভোট পায় আইপিএফটি। পৃথক ত্রিপুরাল্যান্ড দাবি দীর্ঘদিন ধরে আইপিএফটির একটি কেন্দ্রীয় এজেন্ডা, যার মধ্য দিয়ে প্রাথমিকভাবে আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল এই আঞ্চলিক দলটি। তবে অভ্যন্তরীণ কোন্দল, শাসন চ্যালেঞ্জ এবং রাজনৈতিক প্রতিযোগিতার কারণে নিজেদের দুর্গ বজায় রাখতে গিয়ে বর্তমানে কঠিন লড়াইয়ের সম্মুখীন আইপিএফটি। বিশেষ করে 2021 সালে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করলেও এক্ষেত্রে একটিও আসন জিততে পারেনি আইপিএফটি। ত্রিপুরা জনজাতি অংশের রাজনীতিতে যেখানে বিগ প্লেয়ার হিসেবে সামনে উঠে এসেছে টিটিএডিসির শাসক দল তথা বিজেপির অপর সহযোগী ত্রিপুরামথা, সেখানে আসন্ন 2026 সালের এডিসি নির্বাচনে কতটুকু সাফল্য পাবে আইপিএফটি তা নিয়ে কিন্তু সন্দিহান রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নানা স্থানে পরীক্ষার মুখেও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি পাঠ্য বই। স্বাভাবিক কারণে এক্ষেত্রে উৎকণ্ঠায় ছাত্রছাত্রী এবং অভিভাবক মহল। ষান্মাসিক পরীক্ষার বাকি নেই আর পক্ষকালও। এখনো চলতি বছরের সমস্ত বই পায়নি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যের নানা স্থানে পরীক্ষার মুখেও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছেনি সরকারি সরবরাহকৃত বই। এমনকি বিদ্যাজ্যোতি স্কুলগুলোতেও চলছে বইয়ের সংকট। এদিকে পরীক্ষা শুরুর আগে নানা কর্মসূচি প্রতিপালনে সার্কুলার যাচ্ছে স্কুলগুলিতে। গত বছর পরীক্ষা হয়েছিল অক্টোবরে পুজোর পর, এবার এগিয়ে আনা হয় সেপ্টেম্বরে, অথচ বই মেলেনি স্কুলগুলিতে। বই সরবরাহের ফলে উদ্ভূত সংকট সরকারি পর্যায়েও এখন হয়ে উঠেছে বহুল আলোচিত বিষয়। বিভিন্ন স্কুলে বিশেষ করে তৃতীয় শ্রেণীর অঙ্ক, চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজি এবং সমাজ শিক্ষা বিষয়ের বই এখনো হাতে পায়নি ছাত্রছাত্রীরা। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেমেটিক অ্যাসেসমেন্ট অথবা ষান্মাসিক পরীক্ষা। সাধারণত কেন্দ্রীয়ভাবে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা হয় বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে। ইতিমধ্যে একটা পিরিয়ডিক টেস্ট শেষ হয়ে গেছে বই সরবরাহ ছাড়াই। বই সরবরাহ না হওয়ায় বিদ্যালয়গুলোর পঠন পাঠনের সমস্যার মুখে পড়েন শিক্ষকরা। ছাত্রছাত্রীদের অবস্থাও করুন। বই হাতে দেওয়ার আগেই একটা পরীক্ষা শেষ হয়ে গেছে এবং চলে এসেছে অপর পরীক্ষার সূচি। কবে ছাত্রছাত্রীরা বই হাতে পাবে, কবে পড়বে, কবে পরীক্ষার প্রস্তুতি নেবে, এসব চিন্তায় রয়েছেন অভিভাবকরা। বিশেষ ক্যাটাগরির বিদ্যাজ্যোতি স্কুলগুলোর যখন এই দশা, দূরবর্তী গ্রামীণ এলাকায় সাধারণ স্কুলের কি হাল হতে পারে ভেবেই উদ্বিগ্ন শিক্ষানুরাগী মহল। শিক্ষাবর্ষের মাঝামাঝি এসেও কেন সব স্কুলে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছলো না তা নিয়েই উঠছে প্রশ্ন। ফিরো রিপোর্ট, নিউজ নাও। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের 2025-26 সালে আরও 17 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। শনিবার মুক্তধারা প্রেক্ষাগৃহের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। 2024 সালের আগস্ট মাসের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের মৎস্য চাষীরা। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 1300 কোটি টাকা। প্রাথমিক পর্বে গত বছর 5 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছিল সরকার। এই বছর অর্থাৎ 2025-26 অর্থবছরে আরো 17 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের। শনিবার বন্যায় জেলা ভিত্তিক ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান ও মৎস্য চাষীদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আপনারা জানতে পেরেছেন 2024 সালে আমাদের এই রাজ্যে যে ভয়াবহ ভয়াল বন্যা হয়েছিল, সেই বন্যার ফলে বিশেষ করে আমাদের রাজ্যের কৃষক, সেটা মৎস্য চাষী হোক, ধান চাষী হোক, সবজি চাষী হোক, ফুল চাষী হোক, প্রাণী পালক হোক, এরা সবাই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর তার মধ্যে অধিকতর ক্ষতি হয়েছে কিন্তু আমাদের মৎস্য চাষী যারা রয়েছেন তাদের। আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা, সিপাহী জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা, এই 5টা জেলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বন্যায়। এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা অ্যাসেস করেছি, প্রায় 1300 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে শুধুমাত্র ফিশারি সেক্টর। অনেক বড় পরিমাপের ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা যেহেতু ক্ষতি হয়েছে, সেই টাকার ক্ষতিপূরণ কি আমরা দিতে পেরেছি? নিশ্চয়ই না, কারণ এটা অনেক বড় মাপের ক্ষতি হয়। তাই ফিশারি ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে আমাদের রাজ্য সরকারের কাছে যেমন আমরা জমা দিয়েছি ক্ষতিপূরণের জন্য, ঠিক সিমিলারলি আমরা কেন্দ্র সরকারকেও চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের এই ক্ষতি হয়েছে, আপনারা আমাদেরকে সাহায্য করুন। সে অনুযায়ী ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা এই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে এসডিআরএফ ফান্ড বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স থেকে আমরা প্রায় 17 কোটি টাকা পেয়েছি শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার জন্য। গত বছর আমরা ইনিশিয়ালি বন্যার অর্থাৎ পোস্ট ফ্লাডের সময় আমরা 5 কোটি টাকা ইনিশিয়ালি সাহায্য করেছিলাম। রিসেন্টলি আরো 17 কোটি টাকা। রাজ্যে মৎস্য উৎপাদন আরো বৃদ্ধি করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে মৎস্য দপ্তর। এক্ষেত্রে আগস্ট মাসের মধ্যেই মাছের পোনা বিতরণ শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে নির্দেশ বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মাছের পোনা ফেলবেন, নিশ্চয়ই তার নিউট্রিশন প্রোটিন দরকার। সেখানে ফিশারি ডিপার্টমেন্ট আপনাদেরকে মাছের খাদ্য বা ইনপুট আমরা কিন্তু প্রোভাইড করছি, সেটাও ফ্রি অফ কস্ট। এবং এই বছর থেকে, এই বছর বললে ভুল হবে, গত বছর থেকেই সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে মাছের পোনা বিতরণের কাজ এই বর্ষার সময়ের মধ্যেই কমপ্লিট করা যায়। এই যে আগস্ট মাসের মধ্যে কিন্তু আমরা ডাইরেকশন দিয়েছি সমস্ত মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে। সেপ্টেম্বর মাসে যদি মাছের পোনা নিয়ে কেউ যায় আপনার কাছে, কিংবা অক্টোবর মাসে যান, আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করবেন বা আপনাদের এমএলএ বা চেয়ারম্যান যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো বলেছিলেন যে মাছের পোনা আগস্টের মধ্যে কমপ্লিট করবেন, তাহলে এরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কেন নিয়ে আসছে? তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, যারা নিয়ে যাবে তাদের এগেইনস্টে আমরা অ্যাকশন নেব, কারণ এটা ডিপার্টমেন্টের ডিসিশন। আমরা চাইছি যাতে মাছের পোনা ফেলার যে উপযুক্ত সময়, সেই সময় যাতে মাছের পোনা আমরা দিই। একটা সময় আমরা দেখেছি বামপন্থীদের সময়ে রাজ্যে প্রতি বছর প্রায় 1,16,000 মেট্রিক টনের মতো রয়েছে মাছের চাহিদা। সেই অনুপাতে মাছের উৎপাদন হল 83,000 মেট্রিক টন। বর্তমানে প্রায় 32,000 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে, যা পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা আসে বাংলাদেশ থেকে। রাজ্যে মাছের উৎপাদন গত 8 বছরে প্রায় 10 থেকে 12,000 মেট্রিক টন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্যের জলাশয়গুলিকে পরিকল্পনা মাফিক ব্যবহার করে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরে মন্ত্রী কিশোর বর্মনের পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সার্কিট হাউসে। পঞ্চদশ অর্থ কমিশন, পিডিএফ ফান্ড এবং টাইড আনটাইড ফান্ডের অর্থ কতটা ব্যয় করা হয়েছে, কতটা অবৈধ অবস্থায় আছে, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। পাশাপাশি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির হল ঘর নির্মাণ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদি যে সমস্ত খাতের সময়ে সময়ে যে অর্থ দেওয়া হয়ে থাকে সেগুলো কতটা ব্যয় হয়েছে তাও পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। স্তর পঞ্চায়েতের যে রিভিউ মিটিং, প্রত্যেকের রিভিউ মিটিং, বিশেষ করে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা জেলা পরিষদ স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে এবং পঞ্চায়েত স্তরে দেওয়া হয়, তার মধ্যে পিডিএফ ফান্ড আছে, টাইড আনটাইড ইত্যাদি ফান্ডে যেগুলো দেওয়া হয়, যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি, তো সেইগুলো স্বাক্ষর জালিয়াতি করে 50,000 টাকা উধাও করার অভিযোগ উঠল 100 সহায়ক দলের সদস্যের বিরুদ্ধে। ঘটনা বক্সনগর ব্লকের অধীন কমলনগর এলাকার মা বাবার আশীর্বাদ নামক একটি স্বসহায়ক গ্রুপে 10 জন সদস্য রয়েছেন। এই গ্রুপের লিডার লিপিকা রায় বেশ কিছুদিন যাবৎ গ্রুপের সারা শহর টাকা জমা না দেওয়ায়
লিপিকা রায় সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ব্যর্থ হন। পরবর্তী সময়ে তিনি জানতে পান তার স্বাক্ষর জালি করে গ্রুপের সদস্যরা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নেয়। এখন তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের দাবি রাখেন। ঘটনাটা হয়েছিল 2022 জানুয়ারি মাস থেকে আমরা মা বাবার আশীর্বাদের একটা এসিজি গ্রুপ করছিলাম 10 জনে মিলে। আমি এসি গ্রুপের লিডার, আমার নাম হয়েছে লিপিকা রায় পাল। আর আমার লগে একজন আসিল ডিপুটি লিডার, এর নাম হয়েছে তামিলি দত্ত পাল। আমরা 10 জনে মিলে গ্রুপটা করছি। আমরা মাসে মাসে সব টাকা ফালাইতেছি, উঠাইতেছি সব ঠিক। 2024 ডিসেম্বর পর্যন্ত টাকা ফালানি নিয়েছি। 2025 জানুয়ারি থেকে কোনো টাকা ফালানি হইতেছে না, প্লাস কোনো যোগাযোগ হইতেছে না। আমি কল করলে তারা টাকা দেয়, নাইলে দেয় না। আমিও তারা কল করছি না, তারা লোকের কোনো যোগাযোগ নাই। আগস্টের 1 তারিখ আমি ব্যাংকে গেছি আমার পার্সোনাল কাজে, গিয়ে দেখি আমার গ্রুপের অ্যাকাউন্ট লিয়ে লাড়াচাড়া হইতেছে। তখন আমি কাগজ ডালাইরা দেখলাম, দেখার পরে দেখি আমার জায়গায় আরেকজনের নাম বসানো হইতেছে। তারপরে আমি ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার এটা কিভাবে হইতেছে? আমি কিছু কইতে পারি না, আপনি এক কাজ করেন ব্যাংক সচিবের লোকের কথা বলেন। এরপর ম্যানেজারের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আমার এটা দিয়ে সই দিয়ে টাকা ঘুমিয়েছে, এটা তো জালিয়াতি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।